আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা আমাদের আজকের মাঝখানে আমাদের 3 দিন বিরতি গেল। আমি ব্যস্ত ছিলাম, ক্যাম্পাসে গিয়েছিলাম, ইউনিভার্সিটির অনেক রকম গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল, সেগুলো শেষ করলাম। তারপরে মনে হলো যে তোমাদের ক্লাসটা আবার নেওয়া শুরু করা দরকার। সেটারই অংশ হিসাবে আজকে আমাদের ক্লাস 10 নম্বর ক্লাস। আজকে ক্লাসের যে আমাদের টপিকস, এটা শিরোনামটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ অর্গানাইজিং। অর্গানাইজিং এর ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা বা আলোচ্য সূচি। প্রথমে আমরা অর্গানাইজিং বলতে কি বুঝি এটা নিয়ে আমরা আলোচনা করব। The development of organizational resources to achieve strategic goals. আমাদের অর্গানাইজেশনের যে স্ট্র্যাটেজিক গোলগুলো থাকে, সেই স্ট্র্যাটেজিক গোলগুলোকে আমাদের যে সকল রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে ডিপ্লয় করার মাধ্যমে বা ডিপ্লয়মেন্ট করার মাধ্যমে আমরা সেই গোলগুলোকে নর্মালি আমরা অ্যাচিভ করি। The deployment of resources is reflected in the division of labor. রিসোর্সগুলোকে ডিপ্লয় করাটা রিফ্লেক্টেড হয় কাজগুলোকে আমরা যখন বিভিন্ন শ্রেণীতে বন্টন করি তার উপর। Formal lines of authority and mechanisms for coordinating diverse organizational tasks. Formal lines of authority and mechanisms তার অর্থ বোঝাচ্ছে আমরা যখন কাউকে কখনো কোনো দায়িত্ব দেই ফর্মালি অফিসিয়ালি, সেই যে দায়িত্ব দেওয়ার যে প্রক্রিয়া এবং তাদের মধ্যে যে পারস্পরিক যে কোঅর্ডিনেটিং, এখন একটা অর্গানাইজেশনের পিপল সংখ্যা তো অনেক থাকতে পারে, তো সেই সকল পিপলদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়ার পরে একে অপরের সাথে কোঅর্ডিনেট করে যেন অর্গানাইজেশনাল টাস্কগুলো ভিন্ন ভিন্ন ভাবে যেন করা যায়, এইগুলো অর্গানাইজিংটা দেখে বা অর্গানাইজিং এর আওতাভুক্ত এই বিষয়গুলো। কিভাবে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, কে কার সাথে কোঅর্ডিনেট করবে, টোটালটাই একটা অর্গানাইজিং এর আওতাভুক্ত বিষয়। এখন আমরা দেখতে চাই অর্গানাইজেশন স্ট্রাকচার। অর্গানাইজেশন স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? অর্গানাইজেশন স্ট্রাকচার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সেট অফ ফর্মাল টাস্ক, একগুচ্ছ ফর্মাল কাজ অ্যাসাইনড টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ডিপার্টমেন্টস, আলাদা আলাদা ব্যক্তিবর্গ অথবা বিভিন্ন ডিপার্টমেন্টে যে সকল ফর্মাল কাজগুলোকে অ্যাসাইন করে দেয়া হয় তাকেই বলা হয় অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ফর্মাল রিপোর্টিং রিলেশনশিপ। ফর্মাল রিপোর্টিং রিলেশনশিপ বলতে বোঝায় যে কে কাকে রিপোর্ট করবে, কোন লেভেল। দ্যাট ইজ আমরা দেখেছি একটা অর্গানাইজেশনের বিভিন্ন লেয়ার ওয়াইজ বা স্ট্রাকচার ওয়াইজ ডিভিশন আছে, টপ লেভেল, মিডল লেভেল, লোয়ার লেভেল। তো কে কাকে রিপোর্ট করবে সেটা অর্গানাইজেশনের স্ট্রাকচারে বলে দেওয়া থাকে। The design of systems to ensure effective coordination of employees across department. এই সিস্টেমের ডিজাইনটা এনশিওর করে ইফেক্টিভ কোঅর্ডিনেশন, এমপ্লয়ীদের মধ্যে ইফেক্টিভ কোঅর্ডিনেশন, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ইফেক্টিভ কোঅর্ডিনেশনটা এনশিওর করে সিস্টেম ডিজাইনটা। 4 points about the organization chart. অর্গানাইজেশন চার্টে 4টা পয়েন্ট মূল উপজীব্য বিষয়। প্রথমে বলছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আমরা একটা অর্গানাইজেশন সম্পর্কে, সেটা হতে পারে যে কোনো নেচারে, অর্গানাইজেশনের গঠন প্রণালী, অর্গানাইজেশন কিভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোকে একটা ভিজুয়ালি আমরা বিভিন্ন
টুলস এর মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি, অর্গানাইজেশনটাকে আমরা ফুটিয়ে তুলতে পারি। নাম্বার 2, সেট অফ ফর্মাল টাস্ক। সেট অফ ফর্মাল টাস্ক বলতে বোঝাচ্ছে যে কার কি ফর্মালি কে কোন কাজ করে সেই কাজগুলোকে টোটালি একটা সেটের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে কত ধরনের পিপল লাগবে বা কতজন এক্সপার্ট পারসন প্রয়োজন এই কাজগুলো করার জন্য। নাম্বার 3, ফর্মাল রিপোর্টিং রিলেশনশিপ। ফর্মাল রিপোর্টিং রিলেশনশিপের মধ্য দিয়ে আমরা জানতে পারি বা বুঝতে পারি কে কাকে রিপোর্ট গুলো করবে, কিভাবে রিপোর্ট গুলো অগ্রসর হবে। এটা কি টপ থেকে বটমের দিকে রিপোর্ট গুলো অগ্রসর হবে নাকি বটম থেকে টপের দিকে রিপোর্ট গুলো আসবে, সেটা ওই স্ট্রাকচার অর্গানাইজেশন চার্টে বলে দেওয়া থাকে। ফ্রেমওয়ার্ক ফর ভার্টিক্যাল কন্ট্রোল। ভার্টিক্যাল কন্ট্রোল হচ্ছে যে লেয়ার ওয়াইজ যখন থাকবে, একদিকে হবে ইনফরমেশন ফ্লো আর একদিকে থাকবে হচ্ছে কন্ট্রোল, কারণ কন্ট্রোল নেসেসারি যে কোনো অর্গানাইজেশনের তার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য কন্ট্রোল অবশ্যই সেখানে প্রয়োজন। অর্গানাইজেশন চার্টে এই 4টা পয়েন্টের মাধ্যমে তাদের অ্যাক্টিভিটিস গুলোকে ফুটিয়ে তোলা হয়। ওয়ার্ক স্পেশালাইজেশন। আমরা কাজগুলিকে আমি একটু আগে বলেছি যে আমরা বিভিন্নভাবে বিভক্ত করে ফেলি। আমরা একটা বড় কাজকে ছোট ছোট আলাদা আলাদা জবে আমরা এটাকে আলাদা করে ফেলি। এমপ্লয়িজ পারফর্ম অনলি দ্য টাস্ক রিলেভেন্ট টু দেয়ার স্পেশালাইজড ফাংশনস। এমপ্লয়িরা কি কাজ করবে, সে যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের কাজটাই সে সম্পন্ন করবে। জবস tend to be small but they can be performed efficiently. প্রত্যেকের জব গুলো ছোট হতে পারে সাব ডিভাইড করার ফলে, কিন্তু তার সেই জব গুলো অবশ্যই ইফিশিয়েন্টলি যেন সম্পন্ন করা যায়। There is a concern that employees may become isolated and do only a single boring job. এটা কখনো কখনো এরকম হয় যে একজন এমপ্লয়ি উনি আইসোলেটেড অবস্থায় একই ধরনের কাজ দীর্ঘ সময় ধরে করে যাচ্ছেন, ফলে এটা তার কাছে কখনো কখনো বোরিং জব বলে মনে হতে পারে। Many organizations are moving away from this principle. অনেক অর্গানাইজেশন এখন এই যে চিন্তাধারা এটার থেকে সরে আসছে, দ্যাট ইজ প্রত্যেকজন এমপ্লয়িকে রোটেশন বেসিসে অথবা হোল সিস্টেম সম্পর্কে সে যেন কাজ করতে পারে বা ধারণা লাভ করতে পারে, সেই জায়গাতে এখন সবাই প্রত্যেকটা অর্গানাইজেশন ওইদিকে এখন মুভ করছে, যাতে কারোর উপর মানে অধিক নির্ভরশীলতা যেন না আসে। নাম্বার এখন আমরা যেটা বলতে চাচ্ছি চেইন অফ কমান্ড। একটি অর্গানাইজেশনে চেইন অফ কমান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কে কার কথা শুনবে অথবা কে কাকে অর্ডার করতে পারবে সেইটা এই এই স্ট্রাকচারের মধ্যে মানে বলে দেওয়া হয়। অ্যাসোসিয়েটেড উইথ টু আন্ডারলাইং প্রিন্সিপাল। এই যে চেইন অফ কমান্ডটা দুটো প্রিন্সিপালের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ইউনিটি অফ কমান্ড, কমান্ডের ইউনিটি, অ্যান্ড স্কেলার প্রিন্সিপাল। স্কেলার প্রিন্সিপাল এবং ইউনিটি অফ কমান্ড এই দুটির উপরই মেইনলি চেইন অফ কমান্ডটি নির্ভর করে। অথরিটি, formal and legitimate rights of a manager to make decisions, issue orders, and to allocate resources to achieve organizationally desired outcomes. ফর্মাল একজন ম্যানেজারের ফর্মাল এবং লেজিটিমেট রাইট হচ্ছে উনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, উনি অর্ডার দিবেন, ইস্যু অর্ডার করবেন এবং রিসোর্স গুলোকে অ্যালোকেট করবেন যাতে করে অর্গানাইজেশনের আউটকাম গুলো উনি অ্যাচিভ করতে পারেন। অথরিটি ইজ ডিস্টিংগুইশড বাই 3 ক্যারেক্টারিস্টিক্স। 3টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অথরিটিটাকে ডিস্টিংগুইশ করা হয়। নাম্বার 1, অথরিটি ইজ ভেস্টেড ইন অর্গানাইজেশনাল পজিশনস। অথরিটিটা অর্গানাইজেশনের পজিশনের উপর নির্ভর করে, সেটা কোনো মানুষের উপরে নির্ভর করে না। নাম্বার 2,
অথরিটি ইজ অ্যাকসেপ্টেড বাই সাবঅর্ডিনেটস, অথরিটিটা সাবঅর্ডিনেটদের কাছে অ্যাকসেপ্টেবল হতে হবে। নাম্বার 3, অথরিটি ফ্লোস ডাউন দ্য ভার্টিক্যাল হায়ারার্কি, উপর থেকে নিচের দিকে অথরিটিটা প্রবাহিত হয়। নাম্বার 2, অ্যাকাউন্টেবিলিটি, mechanism through which authority and responsibility are brought into alignment. অথরিটি এবং রেসপন্সিবিলিটি এই দুইটাকে যে মেকানিজমের মাধ্যমে তাদেরকে এক করানো হয় সেটাকেই বলা হয় অ্যাকাউন্টেবিলিটি। পিপল আর সাবজেক্টেড টু রিপোর্টিং অ্যান্ড জাস্টিফাইং টাস্ক আউটকামস টু দোজ অ্যাবভ দেম ইন দ্য চেইন অফ কমান্ড। স্বাভাবিকভাবে পিপলরা তাদের রিপোর্টিং এবং তারা যে কাজগুলো করছে সেই কাজের আউটপুট গুলোকে জাস্টিফাই করার জন্য এই অ্যাকাউন্টেবিলিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে চেইন অফ কমান্ড গুলো যেন ওনারা মেনে চলতে পারে। অ্যাকাউন্টেবিলিটি ক্যান বি বিল্ট ইনটু দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার, অ্যাকাউন্টেবিলিটিটা গঠন করা যেতে পারে অর্গানাইজেশনের স্ট্রাকচারের উপর ভিত্তি করে। ডেলিগেশন, delegation process managers used to transfer authority and responsibility. অনেক সময় ম্যানেজাররা তারা তাদের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো আছে, তাদের যে অথরিটিটা আছে, এই অথরিটিটা অনেক সময় অন্যের উপরে বন্টন করে দেন বা অন্যের উপরে ন্যস্ত করেন, এটাকে বলা হয় ডেলিগেশন। অর্গানাইজেশন এনকারেজ ম্যানেজার্স, অর্গানাইজেশন ম্যানেজারদেরকে এনকারেজ করেন টু ডেলিগেট অথরিটি, অথরিটিটা ডেলিগেট করার ক্ষেত্রে টু লোয়েস্ট পসিবল লেভেল, সর্বনিম্ন পসিবল লেভেলে এটাকে ওনারা ডেলিগেট করতে পারেন বা করেন। কিভাবে আমরা একটি ইফেক্টিভ ডেলিগেশন টেকনিক আমরা পেতে পারি? ইফেক্টিভ ডেলিগেশনের যে প্রসেস, সেটার প্রথমটা হচ্ছে ডেলিগেট দ্য হোল টাস্ক। প্রথমে আমরা করতে পারি যে যত টোটাল সম্পূর্ণ যে কাজটা আছে এই কাজটা আমরা এক বা একাধিক ব্যক্তি বর্গের উপরে ডেলিগেট করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, টোটাল কাজটাকে যে ডেলিগেট করব, ডেলিগেট করার জন্য আমাদেরকে সঠিক পার্সন খুঁজে নিতে হবে যে কে হবে প্রপার পার্সন এই কাজটাকে ডেলিগেট করতে দেওয়ার বা করার। নাম্বার 3, এনশিওর দ্যাট অথরিটি ইকুয়ালস রেসপন্সিবিলিটি, এটা নিশ্চিত করতে হবে যে যে অথরিটি যারা আছেন তাদের দায়িত্ব কর্তব্যগুলো যেন ইকুয়ালি হয়, এটা নিশ্চিত করতে হবে সবাই যেন সমভাবে দায়িত্ব পালন করার জন্য অথরিটি লাভ করে। নাম্বার 4, গিভ থ্রো ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশন গুলোর মাধ্যমে আমরা এই কাজগুলোকে যেন করাতে পারি। মেইনটেইন ফিডব্যাক, আমরা যেটা চেয়েছিলাম সেটা সেই ধরনের আউটপুট আমরা পেলাম কি পেলাম না, এটা ফিডব্যাকের মাধ্যমে আমাদেরকে এনশিওর করতে হবে। এভালুয়েট অ্যান্ড রিওয়ার্ড পারফরমেন্স, আমরা কাজগুলো ডেলিগেট করেছিলাম, সেটা হওয়ার পরে আমরা এভালুয়েট করব এবং যদি পারফরমেন্স ভালো হয় তাহলে সেখানে পারফরমেন্স রিওয়ার্ড রাখতে হবে। সুতরাং ইফেক্টিভ ডেলিগেশন টেকনিকটি 6টা বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা বলতে চাই স্প্যান অফ ম্যানেজমেন্ট। স্প্যান অফ ম্যানেজমেন্ট, the number of employees reporting to a supervisor, কতজন এমপ্লয়ি তারা তাদের সুপারভাইজারদেরকে রিপোর্ট করবে সেটা স্প্যান অফ ম্যানেজমেন্ট নির্ধারণ করে দেয়। স্বাভাবিকভাবে ট্র্যাডিশনালি ভিউতে 7 or so পার ম্যানেজার, মানে স্বাভাবিকভাবে 5জন বা 7জন হচ্ছে একজন ম্যানেজারের কাছে রিপোর্টিং করার কথা ট্র্যাডিশনালি। আর বর্তমানে এটা এখন বেড়ে 30 জন বা তার বেশি পার ম্যানেজারকে রিপোর্ট করেন, বা পার ম্যানেজার তার যে
অধীনস্থ যারা আছেন সেই সংখ্যাটা এখন বর্তমানে 7 থেকে বেড়ে 30 পর্যন্ত হয়েছে। Generally, if supervisors must be closely involved with the employees, যদি সুপারভাইজাররা এমপ্লয়ীদের সাথে খুব ক্লোজলি ইনভলভ থাকেন, স্প্যান শুড বি স্মল। এই যে কন্ট্রোলিং বা রিপোর্টিং যে সেকশনটা, এটা সম্ভবত ছোট হওয়াটাই বাঞ্ছনীয়। লার্জ স্প্যান অফ কন্ট্রোল ফ্যাক্টর। স্প্যানটা যদি বড় হয় সেই ক্ষেত্রে কন্ট্রোল ফ্যাক্টর গুলো কি কি হতে পারে? ওয়ার্ক ইজ স্টেবল অর রুটিন। যদি একই ধরনের কাজ হয় অথবা কাজের যদি কোন স্টেবিলিটিটা যদি একই রকম হয়, যে সেম টাইপের রুটিন কাজ দীর্ঘদিন ধরে চলতেছে, সেই ক্ষেত্রে মানে স্প্যানটা বড় হলেও চলবে। সিমিলার টাস্ক ইজ পারফর্মড বাই এভরিওয়ান। একই ধরনের কাজ যদি প্রত্যেকেই করে সেক্ষেত্রে ওটা হতে পারে। একটা সিঙ্গেল লোকেশনে বসে যদি কাজ হয় তাহলেও সেটা হতে পারে। এমপ্লয়িরা যদি অনেক বেশি ট্রেন্ড অবস্থায় থাকে, যে তাদেরকে আর খুব একটা দেখানোর প্রয়োজন নাই, তাহলেও লার্জ স্প্যান হলে চলবে। রুলস অ্যান্ড প্রসিডিওরস আর অ্যাভেলেবল। যদি এমপ্লয়িরা কিভাবে কাজ করবে, তাদের কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো কি হবে, এই সকল বিষয়গুলো যদি অ্যাভেলেবল থাকে তখন স্প্যানটা লার্জ হলেও চলে। Support systems and personnel are available for supervisor. বিভিন্ন ধরনের সিস্টেম এবং পার্সোনেল গুলো যখন সুপারভাইজারদের জন্য অ্যাভেলেবল থাকে তখনও স্প্যানটা বড় হলেও চলে। লিটল টাইম ইজ রিকোয়ার্ড ইন নন সুপারভাইজারি অ্যাক্টিভিটি। নন সুপারভাইজারি অ্যাক্টিভিটিতে যদি কম সময় প্রয়োজন হয় তাহলেও সেটা লার্জ স্প্যানের জন্য ফিট। Personal preferences and style of management favor a large span. আমরা যদি ব্যক্তি চয়েস করি অথবা ম্যানেজমেন্টের স্টাইলটা যদি আমরা ফেভারে নিতে চাই তখন সেক্ষেত্রে লার্জ স্প্যান গুরুত্বপূর্ণ। টল ভার্সাস ফ্ল্যাট স্ট্রাকচার। এই স্প্যান অফ কন্ট্রোল দুই ধরনের হতে পারে, টল স্ট্রাকচার হতে পারে অথবা ফ্ল্যাট স্ট্রাকচার হতে পারে। Span of control used in an organization determines whether the structure is tall or flat. Span of controlটা একটা অর্গানাইজেশনে নির্ণয় করে স্ট্রাকচারটা ধরন কেমন, স্ট্রাকচারটি কি লম্বা অথবা ফ্ল্যাট কিনা। টল স্ট্রাকচার হ্যাজ এ ন্যারো স্প্যান। যদি স্ট্রাকচারটা অনেক লম্বা হয় তাহলে সেক্ষেত্রে তার স্প্যান হবে ন্যারো and more hierarchical level, এবং সেটা তার লেভেলটা হবে হায়ারার্কিক্যাল। আর ফ্ল্যাট স্ট্রাকচারের হচ্ছে ওয়াইড স্প্যান এবং সেটা হলো হরাইজন্টালি dispersed and fewer hierarchical level. The trend has been toward wider span of control. বর্তমানে ট্রেন্ডটা হচ্ছে ওয়াইডার স্প্যান অফ কন্ট্রোলের দিকে। এখানে দুটো স্ট্রাকচারকে দেখানো হয়েছে। ওল্ড স্ট্রাকচার যেটাকে বলা হয় টল স্ট্রাকচার, দ্যাট ইজ টপে আছে প্রেসিডেন্ট, তার নিচে আছে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, তার আন্ডারে আছে হচ্ছে স্টাফ স্পেশালিস্ট, অপারেটিং ম্যানেজার্স এবং অপারেটিং ম্যানেজার্স প্রত্যেকে আলাদা আলাদা পাশে সংখ্যা দেওয়া আছে। তার মানে এখানে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যেখানে 3 বা 4 লেভেলে এটা বিন্যস্ত করা হয়েছে। আর বর্তমানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি নিউ অর ফ্ল্যাট স্ট্রাকচার, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনলি দুইটি লেয়ারের একদিকে আছে হচ্ছে টপ লেয়ারে আছে হচ্ছে প্রেসিডেন্ট, আর লেফটে আছে হচ্ছে অপারেটিং ম্যানেজার, আর ডান দিকে আছে হচ্ছে স্টাফ স্পেশালিস্ট। তার মানে সবাইকে একই রকম স্ট্রাকচারে নিয়ে আসা হয়েছে, লেভেলের সংখ্যা এখানে কমানো হয়েছে। এখন সেন্ট্রালাইজেশন ভার্সাস ডিসেন্ট্রালাইজেশন। এখন আমি তোমাদেরকে একটু ডাকবো।
প্রথমে ফারিয়া। ফারিয়া, হ্যাঁ, তুমি এই স্লাইডটা ব্যাখ্যা করো। Centralization versus decentralization. Greater change and uncertainty in the environment are usually associated with decentralization. বড় ধরনের পরিবর্তন এবং পরিবর্তন সাধারণত ডিসেন্ট্রালাইজেশন সম্পর্কিত। The amount of centralization or decentralization should fit in the firm strategy. Centralization অথবা ডিসেন্ট্রালাইজেশনের পরিমাণ হচ্ছে ফার্ম স্ট্র্যাটেজির মধ্যে ফিট করতে হবে। In crisis of risk of company failure, authority may be centralized at the top. Crisis of কোম্পানি ফেলিওরের রিস্কের সময় অথরিটি অবশ্যই টপে সেন্ট্রালাইজড হবে। আচ্ছা, এরপরটা হচ্ছে ডিপার্টমেন্টালাইজেশন। ডিপার্টমেন্টালাইজেশন বলো। ডিপার্টমেন্টালাইজেশন, the basis on which individuals are grouped into departments. তার মানে কি? যার ভিত্তিতে ইন্ডিভিজুয়ালরা ডিপার্টমেন্টে ভাগ হয় বা গ্রুপ হয়। গ্রুপ হয়, হ্যাঁ। 5 structural alternatives, 5 স্ট্রাকচারাল বিকল্প। হ্যাঁ। Vertical functional approach, are grouped together in departments by common skills. তার মানে লোকজন হচ্ছে common skill. Divisional approach, grouped together from the common program or geographical region. এখানে গ্রুপ হয় হচ্ছে কমন প্রোডাক্ট অথবা প্রোগ্রাম অথবা জিওগ্রাফিক্যাল রিজিয়নের ভিত্তিতে। Matrix approach, functional and divisional chains of commands are implemented. Functional এবং divisional কমান্ডের chains of command আছে। Team based approach, created to accomplish specific tasks. Specific task accomplish করার জন্য, হ্যাঁ, সুনির্দিষ্ট কাজ কমপ্লিট করার জন্য এটা করা হয়েছে, টিম বেসড। Network approach, small sectors are electronically connected to their other organizations that perform vital functions. ছোট এবং কেন্দ্রীয় হাব যেটা কানেক্টেড থাকে অন্যান্য অর্গানাইজেশনের, যেটা হচ্ছে ভাইটাল বিভিন্ন ভাইটাল ফাংশন পারফর্ম করে। Departments are independent, can be located anywhere. লোকেট হতে পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। মাহমুদা আক্তার। মাহমুদা, জি স্যার। দাঁড়াও, তোমার জন্য আমি স্লাইড দিয়ে নিই। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হরিজন্টাল ম্যাট্রিক্স, টিম বেসড ম্যাট্রিক্স এবং নেটওয়ার্ক ম্যাট্রিক্স। একটু আগে ও যেটা ব্যাখ্যা করেছে তার হচ্ছে ফিজিক্যাল গঠনটা কেমন হতে পারে, নেটওয়ার্ক ম্যাট্রিক্স হরিজন্টাল ম্যাট্রিক্স কেমন হতে পারে, টিম বেসড যখন হয় তখন অর্গানাইজেশনটা কেমন হতে পারে স্ট্রাকচার, আরেকটা হলো নেটওয়ার্ক হলে কেমন হয়। তুমি এটা বলো, টিম অ্যাপ্রোচের ব্যাখ্যা করো। Functional team consists of employees from various functional department. বিভিন্ন ফাংশনাল ডিপার্টমেন্ট থেকে আর কি গঠিত। এমপ্লয়ীদেরকে নিয়ে ক্রস ফাংশনাল টিম। ক্রস ফাংশনাল টিম মানে ধরো বিভিন্ন টিম থেকে কয়েকজন নিয়ে যখন কোন একটা টিম গঠন করা হয় সেটাকে বলা হচ্ছে ক্রস ফাংশনাল টিম। 2 নাম্বার বলো। পার্মানেন্ট টিম সলভ অনগোয়িং প্রবলেম, যে স্থায়ী টিমগুলো আছে
সেগুলা যে চলমান প্রবলেম আছে সেগুলা সমাধান করে। হুম এমপ্লয়িজ কামস ফ্রম অল ফাংশনাল এরিয়া, হুম এমপ্লয়িজরা সকল ফাংশনাল এরিয়া থেকে আসে। আচ্ছা, এরপরে বলো নেটওয়ার্ক অ্যাপ্রোচ, মানে 2 নাম্বারটা। May be viewed as a central hub surrounded by a network of outside specialized. হুম নেটওয়ার্ক অ্যাপ্রোচকে দেখা যায় কেন্দ্রীয় একটা হাবের হাবের মতন মাধ্যমে, থাকবে। হুম যেটা নেটওয়ার্কের বাইরে যে স্পেশালাইজড আসছে সেটা দ্বারা সারাউন্ডেড থাকে। হুম হোয়ার ইজ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনটা কোথায় থাকে? এ ডিফিকাল্ট কোশ্চেন টু আনসার, এটা একটা কঠিন উত্তর। স্পেশালি অ্যাপ্রোপ্রিয়েট ফর ইন্টারন্যাশনাল অপারেশন, আন্তর্জাতিক যে দেখো কি অপারেশন আছে। আছে হুম সেগুলোর জন্য বিশেষভাবে কঠিন উত্তরটা দেওয়া। লাস্ট একটা বলেছে কানেক্টেড ইলেকট্রনিক্যালি টু দা সেন্ট্রাল অফিস, তার মানে নেটওয়ার্ক অ্যাপ্রোচে কি হবে, প্রত্যেকটা ইলেকট্রনিক্যালি সেন্ট্রাল অফিসের সাথে কানেক্টেড হবে। হ্যাঁ এবার বলো। ভার্চুয়াল অর্গানাইজেশন, হ্যাঁ an organization that has few on-site employees and does most of its interaction online. তার মানে একটা অর্গানাইজেশন যেটার অল্প কিছু অন-সাইট এমপ্লয়ি থাকে হ্যাঁ এবং এটা অনলাইনের কাজগুলো করে, বেশিরভাগই বেশিরভাগ অনলাইনে। এমপ্লয়িরাই অনলাইনে দূরবর্তী স্থানে বসেই কাজ করে ভার্চুয়াল অর্গানাইজেশনের ক্ষেত্রে। এখন এটার স্ট্রাকচার বল, অর্গানাইজেশনের Evaluation of স্ট্রাকচার গুলো। organization structure. হ্যাঁ Traditional virtual structure. ভার্টিক্যাল স্ট্রাকচার, ট্র্যাডিশনাল মানে যেগুলো চলে আসতেছে পূর্ব থেকে, এটাকে বলা হচ্ছে Team ট্র্যাডিশনাল and ভার্চুয়াল। হুম team and project managers for horizontal. স্যার আমি দেখতে পাই না, ছোট অনেক। কোঅর্ডিনেট। হ্যাঁ এটা হচ্ছে টিম, হ্যাঁ টিমস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার্স, এখানে টিমও আছে প্রজেক্ট ম্যানেজারও আছে। এরা হচ্ছে হরাইজন্টাল কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যে ধরনের স্ট্রাকচার সেটা। আর 3 নাম্বার হচ্ছে রি ইঞ্জিনিয়ারিং টু হরাইজন্টাল প্রসেস, হরাইজন্টাল প্রসেসটাকে এখানে 3 নম্বর ফিগারে এসে কিছুটা রি ইঞ্জিনিয়ারিং করেছে, অ্যাপ্রোচটাকে একটু ডিফারেন্ট ভাবে মুভ করিয়েছে, সাজিয়েছে। সাজিয়েছে। আর একটা হলো লার্নিং অর্গানাইজেশন, প্রত্যেকেই একে অপর থেকে মানে শিখতে পারে জানতে পারে, সেরকম একটি টেকনিককে বলেছে লার্নিং অর্গানাইজেশন। হ্যাঁ এটা বল, স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইনে সাধারণত প্রজেক্ট ম্যানেজমেন্ট, টাস্ক ফোর্স, টিম এগুলো থাকে। টাস্ক ফোর্স, এ টেম্পোরারি টিম অর কমিটি ফর্ম টু সলভ স্পেসিফিক শর্ট টার্ম প্রবলেম, সুনির্দিষ্ট কিছু শর্ট টার্ম প্রজেক্ট সলভ করার জন্য একটা টেম্পোরারি অস্থায়ী একটা দল গঠন করা হয়। টিম, participants from several departments who need solve ongoing problem. বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পার্টিসিপেন্টরা অংশ যারা অনগোয়িং প্রবলেমটা সলভ করার জন্য। প্রজেক্ট ম্যানেজার, a person responsible for coordinating the activities of several departments. একজন বিভিন্ন ডিপার্টমেন্টের যে কাজগুলো আছে একটা পার্সন সেটা মেনটেন করে, কোঅর্ডিনেট করে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এখন অফ করি, আমি অন্য আরেকজনকে একটু ডাকি। এমডি ইমরান।
ইমরান, জি স্যার। তুমি এই স্লাইডটা একটু ব্যাখ্যা করো। মাহমুদা যেটা বলতেছিল, মাহমুদা বলার থেকে এখানে ট্র্যাডিশনাল ভার্সেস লার্নিং অর্গানাইজেশনের একটা চার্ট দেখতে পাচ্ছো, এই চার্টটা ব্যাখ্যা করো। ট্রেডিশনাল ভার্সেস লার্নিং অর্গানাইজেশন। Traditional vertical organization, new workplace learning organization. Simple structural is dominant. Structure যেগুলো আছে সেগুলো হয় dominant প্রভাবশালী। Horizontal, এক নম্বর হলো horizontal team, task force, project management. Open information, 2 নম্বর হলো open information থাকবে, horizontal communication থাকবে, face to face communication management এগুলো থাকবে। 3 নম্বর হলো decentralized decision making থাকবে, participatory strategy থাকতে হবে। আচ্ছা, empowered employee থাকবে, share responsibility থাকতে হবে। Number 5, strong adaptive culture থাকতে হবে। Vertical structure is dominant. 1 number few teams থাকবে, কিছু গ্রুপ থাকবে, টাস্ক ফোর্স থাকতে হবে, or project managers থাকতে হবে। Number 2, vertical communication and reporting system. 3 number centralized strategy থাকবে, decision making থাকবে। Number 4, specialized টাস্ক থাকতে হবে। Number 5, rigid কালচার থাকতে হবে। রিজিড কালচার মানে যে কালচার পরিবর্তনশীল নয়, খুব স্ট্রং কালচার, বুঝলে? জি স্যার, বুঝতে পেরেছি। হরিজন্টালে ডিসেন্ট্রালাইজ থাকে আর এখানে ভার্টিক্যালে সেন্ট্রালাইজ থাকে। সেন্ট্রালাইজ থাকে, হ্যাঁ। জি এটা হচ্ছে স্যার, মেইন দুইটার মধ্যে পার্থক্য। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, এটাই হলো দুইটার মধ্যে হরাইজন্টাল স্ট্রাকচারে কোন কোন বৈশিষ্ট্যগুলো ডমিনেন্ট আর ভার্টিক্যাল স্ট্রাকচারে কোন কোন স্ট্রাকচারগুলো ডমিনেন্ট, সেটা ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা বলো যে কন্টিনজেন্সি ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স অর্গানাইজেশন স্ট্রাকচার। অর্গানাইজেশন স্ট্রাকচারে চারটা বিষয়, মানে চারটা বিষয় অর্গানাইজেশন স্ট্রাকচারটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। সেটার মধ্যে কি কি জিনিস আছে? একটা হলো স্ট্র্যাটেজি, 2 নাম্বার হতে পারে অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট, অর্গানাইজেশন কোন কোন টেকনোলজি ব্যবহার করে, এবং অর্গানাইজেশনের ইন্টারডিপেন্ডেন্স কেমন, দ্যাট ইজ একটা টিম বা একটা পার্টের সাথে আরেকটা পার্টের সাথে, একটা ইউনিট আরেকটা ইউনিটের সাথে কি পরিমাণে ইন্টারডিপেন্ডেন্ট তার উপর নির্ভর করে একটা অর্গানাইজেশনের কোন কোন ফ্যাক্টর গুলো ইনফ্লুয়েন্স করবে। এবং সেটা হতে পারে ট্র্যাডিশনাল ভার্টিক্যাল স্ট্রাকচার অথবা নিউ হরাইজন্টাল স্ট্রাকচার। যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রেই এই বিষয়গুলো কোম্পানির পারফরম্যান্সের উপরে প্রভাব ফেলে। হ্যাঁ, এটা বলো। Certain environment creates আনসার্টেন এনভায়রনমেন্ট, ধরো মানে অনিশ্চিত একটা এনভায়রনমেন্ট কি কি জিনিস ক্রিয়েট করতে পারে? 1 নম্বর হলো increase differences occur among departments. বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ইনক্রিজ বিভিন্ন ঘটনা ঘটাতে পারে, ভিন্নতা তৈরি করতে পারে। হ্যাঁ, অর্গানাইজেশন দ্যাট নিড ইনক্রিজ কোঅর্ডিনেশন, এই অর্গানাইজেশনটা যেটাতে প্রয়োজন হবে কোঅর্ডিনেশনটা বেশি প্রয়োজন হতে পারে। হ্যাঁ,
বেশি কোঅর্ডিনেশন প্রয়োজন হবে। অর্গানাইজেশন মাস্ট অ্যাডাপ্ট টু চেঞ্জ, অবশ্যই এটাকে পরিবর্তনের সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে, খাপ খাপ খাইয়ে নিতে খাইয়ে হবে। নিতে হবে, খাপ খাইয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর প্লিজ হ্যাঁ, এরপরে 3 ধরনের বিষয় এখানে আসলো। একটা হলো ইনট্যাঞ্জিবল আউটপুট, যে সকল আউটপুট গুলোকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি না বা বুঝতে পারি না, সেটা একটা ফ্যাক্টর। সার্ভিস টেকনোলজি ডিফাইন, দ্যাট ইজ সার্ভিস দিতে গেলে কোন কোন ধরনের টেকনোলজি গুলো প্রয়োজন হচ্ছে সেগুলোকে ডিফাইন করা লাগে। আরেকটা হলো ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ কাস্টমার, সরাসরি আমরা কাস্টমারের সাথে যোগাযোগ করেও এই ডিফারেন্স গুলোকে আমরা বা ভিন্নতা গুলোকে কমাতে পারি। এরপরে আমি একটু ডাকি রুবাইয়া আক্তার মিম। মিম শুনতে পাচ্ছ? রুবাইয়া আক্তার মিম। সাবরিনা। জি স্যার। ওকে, তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। কি দেখতে পাচ্ছ বলো? স্যার, বেনিফিটস অফ অর্গানাইজিং। তার অর্থ কি? অর্গানাইজিং এর কি কি বেনিফিট আছে? হ্যাঁ, নাম্বার 1 বলো, তুমি 3টা বলবা। The process of organizing helps an individual develop a clear picture of the tasks he or she is expected to accomplish. তার মানে মানে the process of organizing মানে organizing এর যে প্রসেসটা আছে ওইটা হেল্প করে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডেভেলপ একটা হচ্ছে ক্লিয়ার পিকচার, মানে একটা মানে স্বচ্ছ একটা দেখাবে যেখানে সে যেটা এক্সপেক্ট করছে সেটা দেখতে পাবে আর কি। মানে একজন ব্যক্তি কি কাজ করবে অথবা সে কি কাজ করতে চায়, অর্গানাইজিং কি করবে, তার এটাকে একটা ক্লিয়ার পিকচার তার সামনে এনে হাজির করবে। হ্যাঁ, নাম্বার 2। The process of organizing supports planning and control activities by establishing accountability and an appropriate line of authority. এটা সাপোর্ট করবে প্ল্যানিং এর ক্ষেত্রে এবং যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার ক্ষেত্রে, যেমন অ্যাকাউন্টেবিলিটি, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট লাইন অফ অথরিটি। 3 নাম্বার নম্বরটা 3। বলবো। হ্যাঁ, নাম্বার 3। হ্যাঁ, Organizing creates channel of communication and thus supports decision making and control. অর্গানাইজিংটা একটা চ্যানেল অফ কমিউনিকেশন ক্রিয়েট করে, মানে কমিউনিকেশনের যে চ্যানেল এটা ক্রিয়েট করে এবং এটা সাপোর্ট করে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এবং কন্ট্রোলের ক্ষেত্রে। ওকে, এরপরে আরেকজনকে ডাকি। এই মিম কি শুনতে পাচ্ছ? শোয়েব মাহমুদ। শোয়েব মাহমুদ, জি স্যার। তুমি 4 থেকে বলো। জি স্যার। 4 আর 5। তুমি 4 আর 5 বলবা। Yes, sir. The process of organizing helps maintain the logical flow of work activities. অর্গানাইজিং এর যে প্রসেসটা আছে তার মাধ্যমে আর কি যে ওয়ার্ক অফ ফ্লো থাকে, কাজ করার যে অ্যাক্টিভিটি গুলো থাকে সেগুলো মেনটেন করা সাহায্য হয়। By so doing, it helps individuals and work groups to easy accomplish their task. মানে এটা করার মাধ্যমে এটা যারা ইন্ডিভিজুয়াল আছে তাদেরকে হেল্প করে তাদের কাজগুলোকে গ্রুপ আকারে ইজিলি অ্যাকমপ্লিশ করার জন্য। সম্পন্ন করার জন্য।
সম্পন্ন করার জন্য। Organizing health and organization make efficient use of its resources and avoid conflict and duplication of effort. অর্গানাইজেশন এই অর্গানাইজিং এর মাধ্যমে এটা অর্গানাইজেশনকে হেল্প করে যে তাদের যে রিসোর্স আছে তা ইউজ করে একটা ইফিশিয়েন্ট একটা কাজ করা এবং কোনো কাজ যেন ডুপ্লিকেট না হয় যে কাজগুলো সেটাতে সাহায্য করে। ওকে, আর একটাই আছে, তুমি এটা বলে ফেলো, নাম্বার 7। The process of organizing helps managers to focus task efforts such that they are logically and efficiently related to a common goal. অর্গানাইজিং এর প্রসেসটা ম্যানেজারদেরকে হেল্প করে যে আমরা যে কাজটা করব সেটাতে ফোকাস হওয়ার জন্য, যাতে তারা লজিক্যালি এবং ইফিশিয়েন্টলি তাদের গোলটাকে, সাধারণ গোলটাকে অ্যাচিভ করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। ওকে, তাহলে আমাদের মানে আজকের আলোচনা এখানে এই পর্যন্তই শেষ থাকবে। ক্লাস আমাদের এটা শেষ